1947 সাল। নতুন দেশ, কিন্তু বদলায় কেবল প্রেক্ষাপট। শাসক আর শাসিতের সম্পর্ক টিকে থাকে আগের মতোই। ভাষার দাবি দিয়ে আমাদের আত্মসচেতনতার উন্মেষ। তাই 52-র পর থেকে আমাদের আন্দোলনের ধারা আত্ম অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে এগোতে থাকে। রচিত হয় আমাদের সংগ্রামের বাকি ইতিহাস। কিছুদিনের মধ্যে স্পষ্ট বোঝা গেল যে প্রাদেশিক স্বায়ত্তশাসন ছাড়া পাকিস্তান রাষ্ট্রের দুই অংশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর হবে না। যতবারই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই দাবি আদায়ের চেষ্টা করেছি, ততবারই আমাদের সামরিক শাসনের নিষ্পেষণ দিয়ে রোধ করা হয়েছে। উঠেছে প্রতিবাদ, ঝরেছে প্রাণ রাজপথে বারবার। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা জ্বলন্ত সূর্যাস্তের মেঘের মতো আসাদের ষাট বুকে চেপে নিরস্ত্র জনতা সেই অত্যাচারের প্রতিবাদে মিছিল করেছে, স্লোগান তুলেছে, কখনো সহিংসতার পথ বেছে নেয়নি। কিন্তু যেদিন শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, ছাই হলো গ্রামের পর গ্রাম, সেদিন আমাদের ধৈর্যের শেষ দুর্গ ভেঙে গেল। শুরু হলো আমাদের মুক্তি সংগ্রাম। সে এক আশ্চর্য সময় এসেছিল আমাদের জীবনে, আমাদের ইতিহাসে। এত সুসময় আর কখনো আসেনি, এত দুঃসময় আর কখনো দেখিনি আমরা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তি সংগ্রামের অকুতভয় যোদ্ধাদের স্মরণে আমাদের নিবেদন, গীতি নকশা, জননীর গাথামালা। নীলগঞ্জ হাই স্কুলের আরবি শিক্ষক মৌলানা ইত্তাজউদ্দিন কাশেমপুরী কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন। তাকে যেতে হবে মালিবাগে ছোট ভাই শাহেদের বাসায়। কমলাপুর থেকে মালিবাগ 1 টাকা ভাড়ায় ইত্তাজউদ্দিন একটা রিকশা জোগাড় করে ফেললেন। রাত কম হয়নি, অথচ দোকানপাট খোলা, রাস্তায় প্রচুর ভিড়, চায়ের দোকানে গান বাজছে। কিছু দূর যেতেই তার রিকশা একটা মিছিলের মধ্যে পড়ে গেল। বড় কিছু না, 25-30 জনের একটা মিছিল, তবে তাদের সবার হাতে মশাল। তারা একটাই স্লোগান দিচ্ছে, জ্বালো জ্বালো আগুন জ্বালো। ভাইজান, ঢাকায় কোনো কাজে এসেছেন নাকি বেড়াতে এসেছেন? কাজে এসেছি, তোদের দেখতে এসেছি। ভালো আতর কিনবো, আতর শেষ হয়ে গেছে। আমি আতর কিনে দেব? তোকে কিনতে হবে না, আতরের ভালো মন্দ তুই কি বুঝিস? আমি কিনবো। আর স্কুলের জন্য একটা পতাকা কিনতে হবে, আগেরটার রং রোদে জ্বলে গেছে। কি পতাকা কিনবেন? জাতীয় পতাকা, এছাড়া আর কি পতাকা আছে? ভাইজান, পতাকা কেনাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের পরিণাম কি হয় বলা যায় না। শেখ মুজিব 7ই মার্চ রেসকোর্সে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন, দেশ স্বাধীন হয়ে গেলে নতুন পতাকা আসবে। হুজুগের কথা আমার সঙ্গে বলবি না। জয় বাংলা বলে চেঁচালেই দেশ স্বাধীন হয় না। পাকিস্তানি মিলিটারি যখন একটা ধাক্কা দিবে, তখন কোথায় যাবে জয় বাংলা? জলে দ্বিগুণ, এ আগুন জলে দ্বিগুণ জ্বলবে দ্বিগুণ, চাপা দিলেও এ আগুন চাপা দিলেও নিভবে না। আগুন নিভাইব কেড়ে, এ আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে 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 না। আগুন নিভাইব কেড়ে।
আগুন জ্বলে মনে মনে, এই যে চোখের জলে আগুন জ্বলে, নিভাইব কেমনে, হায় হায় নিভাইব কেমনে। আইলো রে এই ঝড়ের হাওয়া, আইলো রে এই ঝড়ের হাওয়া, ছাই চাপা রবে না, আগুন ছাই চাপা রবে না, আগুন ছাই চাপা রবে না রে। আগুন নিভাইব কেড়ে, এ আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে 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 না, আগুন নিভাইব কেড়ে। তোমার ওই জঙ্গি আইন, তোমার ওই জঙ্গি আইন চলবে কয়দিন যতই করো জারি। ঘরে ঘরে ডাক পাঠায় 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। মজুর কিষান ছাত্র ভাইরা তারা উঠবে আবার ধুলা ঝাইরা, মজুর কিষান ছাত্র ভাইরা তারা উঠবে আবার ধুলা ঝাইরা। আপন দাবি নেবে তাদের, আপন দাবি নেবে তাইরা, হুমকিতে ফল, ওরে তোর হুমকিতে ফল ফলবে না। আগুন নিভাইব কেড়ে, এ আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে 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 না, আগুন নিভাইব কেড়ে। এ আগুন জ্বলে দ্বিগুণ, এ আগুন জ্বলে দ্বিগুণ, জ্বলবে দ্বিগুণ, চাপা দিলেও, এ আগুন চাপা দিলেও নিভে না, আগুন নিভাইব কেড়ে। এ আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে 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 না, আগুন নিভাইব কেড়ে। এ আগুন নেভে নেভে নেভে, আগুন নেভে 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 না, আগুন নিভাইব কেড়ে। বিরাট একটা সর্পিল মিছিল এঁকে বেঁকে চলেছে। এ মাথা থেকে মিছিলের ও মাথাটা চোখে পড়ে না। মাঝপথে এসে আর একটা মিছিল চলেছে। দুই মিছিল এক হলো, ঘন ঘন স্লোগান উঠল। মাথার ওপর সূর্যের তখন দারুণ উত্তাপ, শরীরের ভেতর রক্ত টকবক করছে। কত যে মিছিল এলো তার হিসেব নেই। কারো ঘাড়ে লাঙল, কাঁধে কোদাল, কারো হাতে বৈঠা, কারো হাতে শুধু লাঠি। তারপর কখন মিছিল এসে পৌঁছেছে রেসকোর্স ময়দানে। শুধু শোনা যাচ্ছে স্লোগান, চারিদিকে শুধু মানুষের মাথা, মিছিলের মহা সমুদ্র। সামনে বসে হাজার হাজার মেয়ে, সকলের হাত উত্তোলিত, মুখে তীব্র তীক্ষ্ণ দীপ্ত আওয়াজ। কে যেন উড়িয়ে দিলে অসংখ্য কপোত, আর উড়িয়ে দিলে স্বাধীন বাংলার বিশাল পতাকা। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি,
শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বেশ কিছুদিন থেকে মুখে মুখে শোনা যাচ্ছে প্রতিদিন নাকি প্লেনে করে সাদা পোশাকে প্রচুর সৈন্য এসে নামছে বিমানবন্দরে। বিশ্বাস হতে চায় না কথাটা, তবু বুক কেঁপে ওঠে। ওদিকে চট্টগ্রাম থেকে 2-3 বন্ধুর টেলিফোনে জানা গেছে চট্টগ্রাম বন্দরে অস্ত্রবোঝাই জাহাজ এসে ভিড়েছে পশ্চিম পাকিস্তান থেকে। রুমির মুখে 2 দিনের খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল খামছে ধরে রুমি বলল, আম্মা আম্মা তুমি বুঝতে পারছো না, মুজিব ইয়াহিয়া আলোচনা ব্যর্থ হতে বাধ্য। এটা ওদের সময় নেবার অজুহাত মাত্র। ওরা আমাদের স্বাধীনতা দেবে না। স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিতে হবে সশস্ত্র সংগ্রাম করে। আমি শিউরে উঠলাম। বলিস কি রে? ভয় আর আতঙ্কের একটা হিম বাতাস আমাকে অবশ করে দেয় যেন। ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ভীষণ শব্দে ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসলাম। রুমি জামি ছুটে এলো এ ঘরে। ভারী বোমার আওয়াজ, মেশিন গানের আওয়াজ। আকাশে কি যেন জ্বলে জ্বলে উঠছে। তার আলোয় ঘরের ভেতর পর্যন্ত আলোকিত হয়ে উঠছে। সবাই ছুটে গেলাম ছাদে, কিন্তু বেশিক্ষণ ছাদে দাঁড়ানো গেল না। বাকি রাত আর ঘুম এলো না। আবার ছাদে গেলাম। দূরে দূরে আগুনের আভা দেখা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে গোলাগুলি, মেশিন গানের শব্দ আসছে, চিৎকার ভেসে আসছে। আগুনের স্তম্ভ ক্রমে স্পষ্ট ও আকাশচুম্বী হয়ে উঠছে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়,
আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকো চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি। মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কপত সুখ স্বর্গের দুয়ার খোলে, সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি,
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। একটি গাড়ি ছুটে যাচ্ছে দ্রুত ঢাকার রাজপথ দিয়ে, গন্তব্য ফার্মগেট। গাড়ির ভেতর বসে আলম, স্বপন, বদি, মায়া আর পুলু। স্টিয়ারিং ধরে সতর্কতার সঙ্গে গাড়ি চালাচ্ছে সামাদ। রাস্তায় লোকজনের চলাচল রয়েছে। কোনো কোনো পথচারী হয়তোবা গাড়ির ভেতর 6 জন তরুণকে দেখে একটু অবাকও হয়। ঢাকায় এ সময় এভাবে তো তরুণদের চলাফেরা করার কথা নয়, কিন্তু গাড়ির ভেতর 6 জন তরুণ অত্যন্ত সহজ ভঙ্গিতে বসে। ফার্মগেটের সড়ক দ্বীপের মাঝে পাকিস্তানি বাহিনীর তাঁবু, সামনে 3 জন সেন্ট্রি, আনুমানিক 10 গজ দূরত্বে দাঁড়িয়ে সার্বক্ষণিক প্রহরায়। তাঁবুর ভেতর আরও 9 জন। গত কদিন আলম, স্বপন আর বদি ঠিক সড়ক দ্বীপের পেছনে মিষ্টির দোকানে বসে অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছে। তারপর মাত্র 5 জন গেরিলা নিয়ে সুশিক্ষিত পাকিস্তানি বাহিনীর 12 জনের এমপি চেকপোস্ট উড়িয়ে দেবার পরিকল্পনা করেছে। গাড়ি ছুটছে। ফার্মগেটের মোড়ে গিয়ে ডানে ঘুরল গাড়ি। কথা মতো গাড়ি থামলো হলিক্রস কলেজের সামনে। দ্রুত 5 জন হেঁটে গেল সড়ক দ্বীপের দিকে। স্তম্ভিত পথচারী। 71 জুলাই। 5 জন তরুণ উন্মুক্ত রাজপথে অস্ত্র হাতে। একজন প্রৌঢ় পথচারী চিৎকার করতে যেয়ে থেমে যায়। কোনো দিকে না তাকিয়ে ওরা হেঁটে যায় ওদের লক্ষ্যে। সড়ক দ্বীপের রেলিংয়ের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে ওরা। গর্জে ওঠে আলমের চাইনিজ সাবমেশিন গান। অব্যর্থ লক্ষ্য। ঢলে পড়ে 2 জন সেন্ট্রি। ততক্ষণে স্বপন আর বদির স্টেন গান থেকে গুলি ছুটছে তাঁবুর দিকে। আলমও এসে যোগ দিল ওদের সঙ্গে। কোনো রকম প্রতিরোধের সময়ই পেল না শত্রু বাহিনী। মাত্র 90 সেকেন্ডে শেষ হয়ে গেল অপারেশন। নিজেদের চোখকে বিশ্বাস করতে পারল না 5 জন তরুণ। একজন শত্রুও বেঁচে নেই। ওরা 5 জন দৃপ্ত পায়ে দ্রুত গাড়িতে যেয়ে উঠল। গাড়িটি ছুটে চলল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সঞ্চল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সঞ্চল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সঞ্চল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। সিন্ধু জোয়ার কল কল, মোরা পাগলা জোরার ঝরা জল। মোরা সিন্ধু জোয়ার কল কল, মোরা পাগলা জোরার ঝরা জল। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। মোরা দিল খোলা খোলা প্রান্ত, মোরা শক্তি অটল মহিধর। দিল খোলা খোলা প্রান্ত, মোরা শক্তি অটল মহিধর। হাসি গান সমূহ উচ্ছল, হাসি গান সমূহ উচ্ছল। বৃষ্টির জল বন ফল খাই, শয্যা শ্যামল বনতল। মোরা বৃষ্টির জল বন ফল খাই, শয্যা শ্যামল বনতল। মোরা ঝঞ্ঝার মতো
উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সঞ্চল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। শহরে গেরিলা অপারেশনের খবর পেয়ে হাউমাউ করে কাঁদে রাজারবাগ পুলিশ লাইনের সুইপার রাবেয়া। সুইপার পরদেশি জিজ্ঞেস করে, রাবেয়া, কি হয়েছে তোর? 25-এর প্রথম রাতে তোকে যখন নির্যাতন করলো তখন তো তুই কাঁদিসনি রাবেয়া। যে দুঃখ সারা জীবন বইতে হবে তার জন্য কেঁদে কি লাভ পরদেশি? কিন্তু কচি কচি মেয়েদের ধরে নিয়ে আসছে, এটা আমি সইতে পারছি না। এদের সাফ করতে আমি যাই, তোকে তো যেতে হয় না পরদেশি। তুই তো শুনতে পাস না ওদের যন্ত্রণা। কষ্ট সইতে হলে দিনের বেলা তারা খুঁজতে হবে রাবেয়া। দেখবি বুকের ভেতরের কষ্ট তারার মতো লুকিয়ে আছে। রাবেয়া অবাক হয়ে পরদেশির মুখের দিকে তাকিয়ে থাকে। একদিন জীবন্নেসা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে, তুমি আমাকে একটা ছুরি দাও খালা, আমি এভাবে মরতে পারবো না, একটাকে মেরে মরতে চাই। এটাই হবে আমার যুদ্ধ, যুদ্ধ করে শহীদ হতে চাই। এদের নির্যাতনে মরে গেলে কেউ আমাকে শহীদ বলবে না। জীবন্নেসা আরও 2টো জিনিস চেয়েছিল, এক টুকরো কাগজ আর পেন্সিল। বলেছিল ওর খুব দরকার। বলেছিল মরার আগে ভালোবাসা বুঝেছি, আরেক জীবনে ঠিকই মারুফের সঙ্গে দেখা হবে আমার, আবার প্রেমের কথা শুনবো ওর কাছ থেকে। বলবো স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলাম, এবার প্রেমের জন্য জীবন দেব। ও ঠিকই হাসতে হাসতে বলবে, আর জীবন দিতে হবে না, এখন আমাদের শান্তির জীবন কাটবে, আমাদের সংসারের বাগানে ফুল ফুটবে। রাবেয়া খালা, ওর নাম মারুফুল হক, ওদের বাড়ি হাটখোলায়, তোমাকে আমি ঠিকানা লিখে দেব। পরদেশি যখন হাটখোলার বাড়িতে আসে তখন শেষ বিকেল। পশ্চিম আকাশটা অদ্ভুত লাল রং ধরে আছে, অথচ এক ম্লান আলোয় ভরে আছে শহর। পরদেশির মনে হয় শহর খুব বিষণ্ণ হয়ে আছে। ও বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে টুকটুক শব্দ করে। কোথা থেকে এসেছো? রাজারবাগ পুলিশ লাইন, ওখানে সুইপারের কাজ করি। বুঝেছি। মারুফের বাবা আকরাম হোসেন মাথা নাড়েন। ঘর থেকে বেরিয়ে আসে আয়শা খাতুন ও মেরিনা। আকরাম হোসেন চিঠিটা আয়শা খাতুনের হাতে দিয়ে বলেন, ওই চিঠিটা এনেছে, তুমি আগে পড়ে দেখো। প্রিয় মারুফ, আমি তোমার ভালোবাসায় একটি সুখী মেয়ে ছিলাম। তোমার ভালোবাসা স্বাধীনতার জন্য আমার প্রিয় দেশ এখন। আমার সময় শেষ হয়ে এসেছে। ওরা আমার লাশ শেয়াল শকুনকে খেতে দিলেও আমি বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, যুদ্ধের বসন্ত। তুমি সবাইকে বলবে, যুদ্ধের বসন্তে জীবন্নেসা শহীদ নারী। ও স্বাধীনতার জন্য নিজের সবটুকু দিয়েছে। এই নিবেদনে ওর ত্যাগ ছিল, কিন্তু ভয় ছিল না। আয়শা খাতুন চুপচাপ বসে থাকেন। গুনগুন ধ্বনি ছড়াতে থাকে সারা ঘরে। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলিম না
শুকনো ধুলো যত আলো সেতে বসেছিলেম আমি আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। আলো সেতে বসেছিলেম আমি আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। ওই বেদনা আমার বুকে ভিজেছিল গোপন দুঃখে, ওই বেদনা আমার বুকে ভিজেছিল গোপন দুঃখে, দাগ দিয়েছে মর্মে আমায় গো, গভীর হৃদয়ে ক্ষত। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানিত আসবে তুমি গো, অনাহতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। প্রথম রাতের নির্যাতনে আজাদের মুখ থেকে কোনো কথাই আদায় করা যায় না। পরদিন তিনজন অফিসার একসঙ্গে ঘিরে ধরে আজাদকে। আজাদ, তোমাকে তোমার বন্ধুরা দেখিয়ে দিয়েছে তুমিই আজাদ, তুমি সেটাই স্বীকার করছো না। এটা ঠিক না, আমাদের কাছে সব কিছুর রেকর্ড আছে। তুমি সিদ্ধিরগঞ্জ অপারেশনে গিয়েছিলে, 25 তারিখে তুমি রাজারবাগ অপারেশনে ছিলে। এসব ঠিক নয়, আমার নাম মাকফার। দুজন সিপাহী এসে আজাদের পায়ে দড়ি বাঁধে, তারপর তাকে ঝোলায় সিলিং ফ্যানের সঙ্গে উল্টো করে। ফ্যান ছেড়ে দেয়, আজাদ উল্টো হয়ে ঝুলছে, ঘুরতে থাকে ফ্যানের সঙ্গে সঙ্গে, আর চলতে থাকে চর কিল ঘুষি। আজাদ জ্ঞান হারিয়ে ফেলে। তাকে নামিয়ে তার চোখে মুখে পানি দেওয়া হয়। জ্ঞান ফিরে পেলে সে প্রথম যা বলে তা হলো মা, যেন সে মায়ের কোলে শুয়ে আছে। অফিসাররা আজাদের ফাইলটা আবার দেখে। মায়ের একমাত্র ছেলে মায়ের সঙ্গে একা থাকে। অফিসার বলেন, তুমি মাকে দেখতে চাও? মায়ের কাছে যেতে চাও? তাহলে তুমি বলো অস্ত্র কোথায় রেখেছ? জানি না। আবার এক প্রস্থ প্রহার চলে। আজাদ আবার তার মায়ের মুখ মনে করে নির্যাতন ভোলার চেষ্টা করে। ওকে, তোমার মা বললে তুমি সব বলবে? বলবো। ঠিক আছে, তোমার মাকে আনা হবে। মিলিটারির দালাল কামরুজ্জামান আসে বিকালে। কামরুজ্জামানের সঙ্গে আরও একটা লোক।
কামরুজ্জামান বলে, চাচি, আল্লাহর কাছে শুকর করেন, আমি রইসি বইলা না সুযোগ আইছে। আজাদরে সাইরা দেওয়ানের একটা ভাও করছি। ওনারে ক্যাপ্টেন স্যারে পাঠাইছে, কি কয় মন দিয়া শোনেন। আজাদের মা তাদেরকে ঘরের ভেতরে আনেন, বসতে দেন। কামরুজ্জামানের সঙ্গের লোকটার মুখের দিকে তাকান। আজাদের সঙ্গে দেখা করতে চান? ছেলেকে ছাড়ায় আনতে চান? জি। আজকা রাতে আজাদ রমনা থানায় আসবে, আপনারে আমি দেখা করায় দেব। দেখা করে কি বলবেন? বলবেন সে যেন সবার নাম বলে দেয়, অস্ত্র কোথায় রেখেছে সে যেন বলে দেয়। সে যদি সব স্বীকার করে তাকে রাজ সাক্ষী বানানো হবে, বুঝেছেন? আজাদের মা তার মুখের দিকে তাকায়, শূন্য তার দৃষ্টি। রাত্রিবেলা, গড়াদের এপারে আজাদ, ওপারে তার মা। ছেলেকে দেখে মায়ের সর্বান্তকরণ কেঁপে ওঠে, কেঁদে ওঠে, কিন্তু তিনি ছেলেকে কিছু বুঝতে দিতে চান না। আজাদের চোখ মুখ ফোলা, ঠোঁট কেটে গেছে, চোখের উপরের ভুরুর কাছটা কাটা, সমস্ত শরীরে মারের দাগ, মেরে মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে। কাটা জায়গাগুলো রক্ত শুকিয়ে দেখাচ্ছে ভয়াবহ। এখন আজাদকে তিনি কি বলবেন? বলবেন রাজসাক্ষী হও, সব স্বীকার করো? এটা তো তিনি বলতেই পারেন। মা, কি করব? এরা তো খুব মারে, স্বীকার করতে বলে, সবার নাম বলতে বলে। বাবা, তুমি কারোর নাম বলনি তো? না মা, বলি নাই, কিন্তু ভয় লাগে যদি আরও মারে, যদি বলে ফেলি। বাবারে, যখন মারবে তুমি শক্ত হয়ে থেকো, সহ্য করো, কারণ নাম যেন বলে দিও না। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ? তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? যত তরুণ তরুণ গেছে হস্তা চলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ প্রতির মহাদীক্ষা লোভে। যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ প্রতির মহাদীক্ষা লোভে। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা
আজ রক্ত কমলে গাঁথা মল্লখানি, বিজয় লক্ষ্মী দেবী তাদের গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। নীলগঞ্জ জামে মসজিদ। জুম্মার নামাজ মৌলানা ইত্তাজউদ্দিন পড়ান। সেদিন তাঁর পরনে থাকে ইস্ত্রি করা আচকান, ধবধবে সাদা পাগড়ি। আজানের পরপরই ইত্তাজউদ্দিন মসজিদ থেকে বের হয়ে কদম গাছের কাছে গেলেন। মুয়াজ্জিন মুন্সি ফজলুল হক তাঁর কাছে ছুটে এসে বলল, ক্যাপ্টেন সাহেব থানা কম্পাউন্ড থেকে বের হয়েছেন। জুম্মার নামাজ আমি পড়াবো না, এখন থেকে আপনিই পড়াবেন। এইটা কি বলেন? জুম্মার নামাজও পড়বেন না? না, যা বলতেছি চিন্তা ভাবনা করে বলতেছি। এখন থেকে আমি জুম্মার নামাজও পড়ব না। পরাধীন দেশে জুম্মার নামাজ হয় না। মৌলানা ইত্তাজউদ্দিন বাড়িতে ফিরে জোহরের নামাজ আদায় করলেন। নামাজের শেষে মোনাজাতের সময় তাঁর চোখে পানি চলে এলো। তিনি অনেকক্ষণ কাঁদলেন। নামাজের সময় তাঁর চোখে পানি আসে না, অনেক দিন পর চোখে পানি এলো। তিনি মোনাজাত শেষ করে জায়নামাজে বসে রইলেন। গায়ের পোশাক বদলালেন না, কারণ তিনি জানেন ক্যাপ্টেন সাহেব তাঁকে ডেকে পাঠাবেন। আসর ওয়াক্তের আগে আগে ক্যাপ্টেন মোহাম্মদ বাসেত ইত্তাজউদ্দিনকে ডেকে পাঠালেন। ইত্তাজউদ্দিন তাঁর সামনে চেয়ারে এসে বসলেন। ক্যাপ্টেন বাসেত সিগারেট ধরালেন, খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি খবর পেয়েছি আপনি জুম্মার নামাজ পড়াবেন না, কারণ আমি জুম্মার নামাজ পড়তে যাই। আমার মতো খারাপ মানুষকে পেছনে নিয়ে নামাজ হয় না। এই জাতীয় বক্তৃতাও নাকি দিয়েছেন? ইত্তাজউদ্দিন শান্ত গলায় ব্যাখ্যা করলেন কেন তিনি জুম্মার নামাজ পড়াচ্ছেন না। ব্যাখ্যা শুনে ক্যাপ্টেন বাসেতের মুখ কঠিন হয়ে এলো। আপনি বলতে চাচ্ছেন পরাধীন দেশে জুম্মার নামাজের প্রয়োজন নাই, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন পূর্ব পাকিস্তান পরাধীন। জি জনাব। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আপনার এই কথার জন্য আপনাকে কি শাস্তি দেওয়া হবে আপনি কি জানেন? দেশের যে শত্রু তার শাস্তি একটাই, আপনি মুক্তিদের একজন, আপনি মুক্তির হয়ে কাজ করছেন। জনাব, আমি নিজেকে খাঁটি মুসলমান মনে করি। একজন খাঁটি মুসলমানের দায়িত্ব জালিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা। মৌলানা সাহেব, আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমি রসিকতা করছি না, আমি বিশ্বাসঘাতককে কঠিন শাস্তি দেই। আপনাকে উল্লঙ্ঘ করে সারা গ্রাম ঘোরানো হবে। আল্লাহ পাক যদি এই লজ্জা আমার কপালে লিখে থাকেন, তাহলে এই লজ্জা আমাকে পেতে হবে। নীলগঞ্জের অতি শ্রদ্ধেয়, অতি সম্মানিত মানুষ মৌলানা ইত্তাজউদ্দিনকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় সারা গ্রাম প্রদক্ষিণ করানো হয়। নীলগঞ্জ বাজারে ছোট্ট একটা ঘটনা ঘটল। দর্জির দোকানের এক দর্জি একটা চাদর নিয়ে ছুটে এসে ইত্তাজউদ্দিনকে ঢেকে দিয়ে জড়িয়ে ধরে রাখল। ঘটনা এতই দ্রুত ঘটল যে সঙ্গের মিলিটারিরা বাধা দেবার সময় পেল না। ইত্তাজউদ্দিন এবং দর্জিকে মাগরিবের নামাজের পর সোহাগী নদীর পাড়ে নিয়ে গুলি করা হলো। মৃত্যুর আগে আগে ইত্তাজউদ্দিন পরম নির্ভরতার সঙ্গে আল্লাহ পাকের কাছে উঁচু গলায় শেষ প্রার্থনা করলেন, হে আল্লাহ পাক, যে মানুষটা জীবনের মায়া তুচ্ছ করে আমাকে লজ্জার হাত থেকে বাঁচাতে চেয়েছিল, তুমি তার প্রতি দয়া করো।
তুমি তার প্রতি তোমার রহমতের দরজা খুলে দাও। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যাই গান তাদের বিজয় মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ মহাজনতা, কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, ঘুচিয়ে মনের আধার কালি, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেতাম, কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম। কখনো চোখের কোণে এক ফোঁটা অশ্রুও হয়তো জন্ম নিত। এখন অনেকটা সহজ হয়ে গেছি, কি জানি হয়তো অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে। তাই মৃত্যুর খবর আসে, মরা মানুষ দেখি, মৃতদেহ কবরে নামাই, পরক্ষণে ভুলে যাই। রাইফেলটা কাঁধে তুলে নিয়ে ছোট্ট টিলাটার ওপরে এসে দাঁড়াই। দূরে একটা গ্রাম, খবর এসেছে ওখানে ঘাঁটি পেতেছে ওরা। একদিন যারা আমাদের অংশ ছিল, আজ তাদের দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায়। পাগলের মতো গুলি ছুঁড়ি মারার জন্য মরিয়া হয়ে উঠি। সামনে ধান ক্ষেত, আলের উপর কয়েকটা গরু, একটা ছাগল।
কি যেন নড়ে চড়ে উঠল সেখানে। সন্দেহে মুহূর্তে দৃষ্টি স্থির হয়ে গেল। ক্যাম্প কমান্ডার বললেন, ওদের 2-1 দিনের মধ্যে এগুবার কথা নয়, যাও ভালো করে দেখো। এলাম নিজের জায়গায়, এক টানা তাকিয়ে থাকি। মাঝে মাঝে তন্দ্রা এসে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, হয়তো তাই ভুল দেখি। কিন্তু বুড়িগঙ্গার পাশে লঞ্চ ঘাটের অপরিসর বিশ্রামাগারে যে দৃশ্য দেখেছিলাম সেটা ভুল হবার নয়। শুনেছিলাম বহু লোক আশ্রয় নিয়েছিল ওখানে। যখন গেলাম দেখলাম কেউ নেই। দেখলাম মেঝেতে জমাট রক্ত, বুটের দাগ, খালি পায়ের ছাপ, খুলির এক টুকরা অংশ, এক খাবলা মগজ। পাশের নর্দমাটাতে রক্তের স্রোত লাভার মতো জমে গেছে। দেখে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছিলাম। মায়ের কথা মনে পড়তে বুকটা ব্যথা করে উঠল। ছোট ভাই, বোন, ইতুদি, ওরা কেমন আছে? বেঁচে আছে না মরে গেছে? জানি না, হয়তো বহুদিন জানবো না। জানতে গেলে ভাবনা হয়, ভাবনাটাই একটা যন্ত্রণা। অথচ ভাবতে আমি এককালে ভীষণ ভালোবাসতাম, বিশেষ করে জয়াকে নিয়ে। চিনু ভাবির বোন জয়া, কত ভাবে ভেবেছি ওকে। কখনো সমুদ্রের উত্তাল পটভূমিতে, কখনো ঢেউ জাগানো মিছিলের মাঝখানে, কখনো ছোট্ট একটি ঘরের একান্তে, দিনে রাতে। সামনে তাকাই, বিরাট আকাশ, কয়েকটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, কয়েকটা ধান ক্ষেত, দূরে আরেকটা গ্রাম। প্রতিদিন দেখি। যখনই কোনো শত্রুকে বধ করেছি তখনই একটা নতুন রেখা টেনে দিয়েছি দেয়ালে, প্রায় গুনি। পুরো দেয়ালটা কবে ভরে যাবে সে প্রতীক্ষায় আছি। আমাদের যারা মরেছে তাদের হিসেবও রাখি। মনের মধ্যে অনেকগুলো দাগ, সেটাও মাঝে মাঝে গুনি। ডায়েরিতে আর কিছু লেখা নেই। ক্যাম্প কমান্ডারকে প্রশ্ন করলাম, কার লেখা? আপনার? না, আমাদের সঙ্গের একজন মুক্তিযোদ্ধার। তার সঙ্গে একটু আলাপ করতে পারি কি? উত্তর দিতে গিয়ে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন তিনি। তারপর বললেন, দিন কয়েক আগে একটা অপারেশনে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে। মুখটা ঘুরিয়ে নিলাম বাইরের দিকে। বিরাট আকাশ, দূরে আরেকটা গ্রাম, সেখানে আগুন জ্বলছে। বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে গানের মহিমা কোনোদিন ম্লান হবে না।
বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। না না না, শোধ হবে না। ঠাকুরা পড়ে থা ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। ঠাকুরা পড়ে থা ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানের বুকে স্মৃতি বেদনা রাখিনি রে। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। না না না, শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। না না না, শোধ হবে না। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমাদের বিজয়ের গাঁথা, ত্যাগের ইতিহাস, আপসীন প্রত্যয়ের ইতিহাস, দেশকে ভালোবেসে জীবন দেবার ইতিহাস, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম, যুদ্ধ আর রক্তের সুদীর্ঘ পথ পেরিয়ে আমাদের পরম প্রাপ্তি। আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবসময় বাস্তবের আগে আগে চলে, কারণ এই দূরত্বটাই দেয় এগোবার চালিকা শক্তি। কিন্তু অসীম সম্ভাবনার অলিক দ্বন্দ্বে না মেপে আমরা যদি একবার ফিরে তাকাই ৭১-এ সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দিকে, কতটা এগোতে পারতাম সে জিজ্ঞাসায় না গিয়ে যদি জিজ্ঞেস করি কতটা এগোলাম, তবে দেখব স্বাধীনতার পরবর্তী ৫০ বছরে আমাদের অর্জন অনেক। গভীর শোক আর বিপুল অর্জনের এই স্বাধীনতা দিবস প্রতি বছর আমাদের দাঁড় করিয়ে দেয় বিরহ আর উৎসবের বিরল মোহনায়। ত্যাগের মহিমা আমাদের নতুন করে শপথে উদ্দীপ্ত করুক, অবারিত সাগরে আমাদের অগ্রযাত্রা আরও নির্ভীক, আরও বলিষ্ঠ হোক। যাদের ত্যাগে গড়া ভিতের উপর দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ, তাদের ঋণ শুধবার প্রতিজ্ঞা বুকে নিয়ে আমাদের এগিয়ে চলা চলতেই থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে।